সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিলন বাংলা প্রেস ক্লাব পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিন মাহমুদ। আমাদের সাথে রয়েছেন সম্পাদনায় আব্দুল বাসিত দোলই এবং আমাদের সাথে একজন রয়েছেন করোনা বিজয়ী একজন বাংলাদেশি নার্স গুলশানারা খানম। দর্শক, করোনার এই বিপর্যয় সারা বিশ্ব যেখানে স্তম্ভিত, পৃথিবীর প্রায় 212টি দেশ করোনার আতঙ্কে আতঙ্কিত। সেখানে ইউরোপ সহ কানাডা, আমেরিকা, এমনকি বাংলাদেশের প্রতিটি অঞ্চলেও এই আতঙ্কটি ছড়িয়ে আছে এবং অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। বিশেষ করে ইটালিতে এই করোনার আঘাতে প্রায় 2,22,104 জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে 31,106 জন মারা গেছে এবং 1,12,541 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তবু করোনার এই আতঙ্ক এখনো কেটে ওঠেনি বিশ্ব। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে এই করোনার আতঙ্কে মানুষ আতঙ্কিত। যেখানে ইটালির সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল আমাদের এই লম্বার্দিয়া বিভাগ, এবং লম্বার্দিয়া বিভাগের ভিতরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ভয়ানক একটি শহর বেরগামো শহর, যেটি চীনের উহান শহর থেকে সরাসরি এই বেরগামো শহরে এসে এর বিস্তার লাভ করে ধীরে ধীরে এই করোনা ভাইরাসটি ইটালির 21টি প্রদেশে ছড়িয়ে পড়ে। এরপরে ধীরে ধীরে ইংল্যান্ড, এরপরে আমেরিকা সহ এখন সারা বিশ্ব বিস্তৃত এই করোনার আতঙ্ক। প্রায় 1 লক্ষর মতো মানুষ এই করোনা জীবন দিয়েছে। দর্শক, আমরা সেরকম একজন বাংলাদেশি নার্স আমাদের সাথে সংযুক্ত হবেন আজকে। আপনারা তার মাধ্যমে শুনবেন করোনার এই প্রকোপে এবং এই মহামারীতে তার পেশাগত দায়িত্ব থেকে তিনি প্রায় একটানা দীর্ঘদিন এই অসহায় মানুষকে, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেবা দিতে দিতে নিজেও ক্লান্ত হয়েছেন এবং একটি পর্যায়ে তিনি অসুস্থ হয়েছেন করোনায়। অসুস্থ হওয়ার পরে তিনি 1.5 মাস অসুস্থ থাকার পরে তিনি বাসায় ফিরেছেন। বাসায় তার দুটি সন্তান রয়েছে এবং তার হাজবেন্ড রয়েছে। এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যিনি প্রায় 45 দিন বিচ্ছিন্ন ছিলেন পরিবার থেকে, একটি দুঃসহ সময় কেটেছে, যে সময়টি সন্তানের কাছ থেকেও জানতে পারেনি তার সন্তান কেমন আছে, তার হাজবেন্ড কেমন আছে, এবং সন্তান জানতে পারেনি তার মা কেমন আছে, কিভাবে কাটছে। এই যে একটি অসহ সময় কেটেছে, 45টা দিন, প্রায় 45টি বছরের মতন। সেই অসহায় দিনগুলোর কথা আমরা জানবো, আপনাদেরকে জানাবো এবং তার এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই পেজটিকে মিলন বাংলা প্রেস ক্লাব এই পেজটিকে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট এখানে করবেন। আপনাদের কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা সরাসরি চলে যাব আমাদের একটি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন পরেই আমরা চলে যাব আমাদের আজকের অতিথি, যাকে নিয়ে আমাদের আজকের এই গল্পের আয়োজন, সেই গল্পের অতিথির কাছে আমরা চলে যাব। দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের বিজ্ঞাপনটি। চাচা, আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা। দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব সাবধান। করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে সতর্ক সবাই। হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্র ফেলুন। কাপড় সাবানে আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে ফেলুন। ঘন ঘন 2 হাত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ভালো করে পরিষ্কার করুন। হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ থেকে বিরত থাকুন। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ করি। দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের সামনে পরিচয় করে দেব যাদের নিয়ে আমাদের এত আয়োজন, সেই গুলশানারা খানম, যিনি ইটালিতে সরকারিভাবে এখানে কর্মসংস্থানে আছেন। নিজের সেই জায়গা থেকে আমরা কথা বলবো। তার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি গুলশানারা খানমের সাথে। আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি।
আপনারা কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অত্যন্ত আনন্দিত আপনি আমাদের এই লাইভে এসেছেন এবং পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা আছে তারা আমাদেরকে দেখছেন এবং আমি একটি বারবার প্রত্যেকটি লাইভেই মাঝে, মাঝে বলেছিলাম যে আমাদের একজন প্রবাসী নার্স রয়েছে ইতালিতে, তিনি করোনা আক্রান্ত। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন ফিরে আসতে পারে আমাদের মাঝে। তা সেই জায়গা থেকে আজকে আসলে আমি অত্যন্ত আনন্দিত। আপনি সুস্থ হয়ে আপনি পরিবারের কাছে ফিরে এসেছেন এবং আজকে আমাদের এই লাইভে এসেছেন। আপনার এই অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করব আমাদের এই পেজের মাধ্যমে। প্রবাসী যত বাংলাদেশিরা আছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের মাঝে এবং বাংলাদেশে যারা আছে তাদের মাঝে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে ইটালি সবচেয়ে ভয়াবহ একটি রাষ্ট্র ছিল যেটি করোনায় বিধ্বস্ত বলা চলে। সেই করোনার বিষাক্ত ছোবল থেকে এখন অনেকটা আলোর দিকে অগ্রসর হচ্ছে ইটালি। ইটালির আজকের যে দ্বিতীয় ধাপগুলোতে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন যানবাহন, মার্কেট অনেকগুলো, এবং আগামী সোমবার থেকে আরো অনেকগুলো শিথিল করা হবে। জনজীবনের ভিতরে একটি প্রাণ ফিরে এসেছে। সেই প্রাণ ফিরে আসার মধ্যে আমরাও আনন্দিত। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন গুলশানা খানম, যিনি 2004 সালে সরকারিভাবে ইটালিতে এসেছিলেন। তার সাথে আরো সহকর্মী রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় হসপিটালে কর্মরত রয়েছেন। ইতিমধ্যে আমরা আরো যেমন এমিলি শাহ, তাকেও আমরা লাইভে নিয়েছিলাম। আমাদের সাথে ছিলেন শিরিন সুলতান আপা, তিনিও লাইভে এসে কথা বলেছেন। আজকে এসেছেন গুলশানারা আক্তার, যিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। মানবের সেবা করতে করতে নিজে একদিন রোগী হয়ে গেছেন এবং তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরছেন, তার পরিবারের কাছে ফিরেছেন। তার এই অনুভূতিটুকু আপনাদের কাছে জানার চেষ্টা করব। তা আপা, আপনি দীর্ঘদিন এই ইটালিতে আছেন 2004 সাল থেকে। তা এই জায়গা থেকে আপনি একটু বলেন যে আপনি কতদিন যাবত এখানে সার্ভিস দিচ্ছেন এবং কোন কোন হসপিটালে এতদিন সার্ভিসে ছিলেন? আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে এবং সর্বোপরি সমস্ত বাংলাদেশিরা যারা এই অনুষ্ঠান দেখছে, যারা আমি যখন অসুস্থ থাকাকালীন অবস্থায় আমার পাশাপাশি থেকে দেখতেছে, আমার সহযোগিতা করছে মানসিক ভাবে, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, এখন আমি আপনার প্রশ্নের উত্তর বলি। আমি 2004 সাল থেকে ইতালিতে আসছি, সরকারিভাবে এসেছি। আসার পরে আমি প্রথমে আমরা ছিলাম ভেনিসে, ভিসেন্সা প্রভিন্সাতে। তারপর ওখান থেকে আসি আমি মিলানোতে সান রাফায়েলে ছিলাম, আমি হসপিটালে সান রাফায়েল ভিডে তুর্রো। ওখান থেকে আমি এখন আসি কলোনিওতে একটা কাজে দি রিপোজো। সেখানে আসি প্রায় 10 বছর 12 বছর যাবত একই জায়গায় আছি সান রাফায়েল থেকে। এর ভিতরে বিভিন্ন জায়গায় যেমন বেরগামো কাজ করছি আমি, ক্রেমোনা যেখানে এখন খুবই একটা মারাত্মক অবস্থা, ভয়ের সেখানেও জায়গা। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। জি। ওখানেও কাজ করছি, ওখানেও কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল। সেখান থেকে এখন আমি আসি কলোনিও মঞ্চে, একটা কাজাদি ডিপোজিটে আছি এখন আমি। আপা, আপনার কাছে জানার বিষয় সেটি হচ্ছে যে আপনি করোনা করে আক্রান্ত হয়েছেন। কখন আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি এই রোগে আক্রান্তর দিকে ধাবিত হচ্ছেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি তো এটার আগে ডিউটি করছি, কন্টিনিউ আমাদের ডিউটি জি। ছিল। তো একটা রিপোর্ট তো ছিল যেখানে আমাদের আলসাইমার মানসিক রোগী আছে কিছুটা, 30টা জি। রোগী ছিল সেখানে। তো সেখানে অ্যাকচুয়ালি আমার কাজের রিপোর্টে এই ধরনের কোনো ছিল না যে প্রথম থেকে তারা এমন একটা ম্যানেজমেন্ট করছিল যে কোনো রকম কোনো ভিজিটার তারা সেখানে ইন্টার করতে পারবে না, জি। শুধুমাত্র স্টাফ ছাড়া কোনো ভিজিটার সেখানে ইন্টার করতে পারবে না। এবং স্টাফ যারা ছিল তাদের ভিতরেও, যেটা ডিপি বলে এখানে, বাংলাদেশে পিপি বলে, এখানে ডিসপোজিশনে দিলে পার্সোনাল ইকুইপমেন্ট ইন্ডিভিজুয়ালে, এটা ইতালিতে বলে ডিপি। তো ওটা আমরা মাস্ক, তারপরে আদার যেটা যে সিস্টেম গুলো ছিল হেলথের, সেটা আমরা সব মেনটেন করছিলাম। তারপরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আসে আমাদের স্টাফ গুলো, সবাই তো পার্সোনাল গাড়ি নাই, জি। কেউ হয়তো অন্য মেট্রোতে আসছে, কেউ সাধারণ অটোবুসে আসছে, ওদের থেকে তো সাধারণত এটা কারোর থেকে না কারোর থেকে ছড়াইছিল। তো ওই সেকশনটাতে কিছুটা রুগী ছিল আমাদের, যারা ওই সময়টাতে খুবই জ্বর ছিল, তাদের হাই টেম্পারেচার ছিল, 38-39 পর্যন্ত ছিল। তো হাসপাতালের ডাক্তার আমাদের যারা ছিল তারা বলে সাধারণত এই সময়টা ইনফ্লুয়েন্সার একটা সময়, তো হতে জি। পারে এটা ইনফ্লুয়েন্সার জন্য, তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের মতো কাজ চালিয়ে যাও এবং প্রোটেকশনের ভিতরে থেকে। তো জি। আমরা সেভাবে কাজ করছি। কাজ করার পরে আমি 25 তারিখে আমি শেষ বিকাল ডিউটি করি। বিকাল ডিউটি করে আসার সময় আমি হেঁটেই আসতাম বাসা, আমার পাশেই ছিল বাসা। তা আমি হেঁটে আসার সময় ওই দিন রাতে আবার একটু ঠান্ডা ছিল, তা আমি ভাবলাম যে হয়তো ঠান্ডার জন্য হতে পারে আমার একটা সাধারণ ইনফ্লুয়েন্সা। জি। বাসায় আসার পর ওই রাত্রে আমার টেম্পারেচার আসে 37.8, রাত 12টার দিকে আমি আমার টেম্পারেচারটা করি।
মেজারমেন্ট করি 37.8। আমি চিন্তা করলাম হয়তো বা ঠান্ডা লাগছে এই কারণে, তো আমি একটা প্যারাসিটামল খেয়ে নিই। ওই সময় কাশি ছিল, কাশির না না কাশি না না, ওই সময় না কোনো কাশি টাশি কোনো কিছুই ছিল না আমার। প্রথমে আমার জি সাধারণত জ্বর দিয়েই, ওই রাতে হঠাৎ জ্বর দিয়ে আমার শুরু হয়। জি আদার কোনো সিমটম আমার ছিল না। তাই জি আমি ভাবছিলাম আমি ওই হেঁটে আসছে হয়তো ঠান্ডা লাগছে এই কারণে হতে পারে। তো দেখলাম যে ওই প্যারাসিটামল খাওয়ার পরে আমার জ্বরটা নেমে গেল। নেমে যাওয়ার পর ভোর রাতে আমার আবার জ্বর আসে। জ্বর আসলে তখন অন্য কোনো সিমটমই ছিল না, না কাশি ছিল না, গলায় ব্যথা ছিল, অন্য কোনো সিমটম ছিল না, মাথা ব্যথা ছিল, সাধারণত যে সিমটম গুলা করোনার জন্য হয় বা হচ্ছে, এই ধরনের কোনো সিমটম আমার ছিল না। তো আমি অপেক্ষা করলাম একদিন, 26 তারিখ অপেক্ষা করলাম। 27 তারিখে তো আমার ডিউটি, আমার অফ ছিল 26 তারিখে, তো সেজন্য আমি টেনশন করি নাই। বাধ্য হয়ে যখন দেখলাম 26 তারিখে আমার আবারও জ্বর আসছে, তখন আমাকে আমার যে পার্সোনাল যে ডাক্তার আছে, ফ্যামিলি ডাক্তার, তাকে আমি ফোন করলাম যে দেখো আমার তো এই অবস্থা, আমি এই অবস্থাতে ডিউটি করতে পারবো না, তো আমার মালাতিয়া দাও, অথবা আমার কোন অ্যান্টিবায়োটিক যদি হয়, অথবা তুমি আমাকে ভিজিটে নাও। তখন উনি বললেন যে না, আমি তো তোমাকে ভিজিট করতে পারবো না, এই মুহূর্তে স্টুডিওতে ভিজিট, কোনো রকম ভিজিট হবে না, তবে তোমার যে সিমটম আছে মনে হয় এটা সাধারণ কোনো একটা ইনফ্লুয়েঞ্জা, তুমি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নাও। উনি আমাকে ক্লাসিড নামে একটা অ্যান্টিবায়োটিক আছে সেটা দিলেন, আর প্যারাসিটামলের অ্যাডভাইস করলেন। তো এটা আমি খেতে থাকলাম। আমার জ্বর আসে যায়, ওই প্যারাসিটামলে আসে যায়, কমে। প্যারাসিটামল খাওয়ার পর 8 ঘন্টা পর পর আমি খাই। কিন্তু 30 তারিখ রাতে আমি এশার নামাজ পড়ার জন্য উজু করে এসে আমি ঘরে রুমে ঢুকি, তখন আমার শ্বাসকষ্ট অনুভব হয়। তখন আমি আমার হাজবেন্ডকে ডাকি, আমি বলে দেখো আমার মনে হয় এখন আর ঘরে থাকার সময় নাই, আমাকে এখন অবশ্যই একটা অবজারভেশনে যেতে হবে, যেখানে আমার সাপোর্ট আছে, অক্সিজেন সাপোর্ট। তো ওই 30 তারিখে রাতে আমি অ্যাম্বুলেন্স ফোন করি। অ্যাম্বুলেন্স ফোন করলে ওরা আসে। আসার পরে ওরা, যখন অ্যাম্বুলেন্স আসে, ওরা আমার স্যাচুরেশন, যেটা হলো অক্সিজেন, আমাদের ব্লাডের ভিতরে অক্সিজেনের যে লেভেলটা ওটা দেখে জি একটা মেশিন। ওটাও আমার 97 ছিল, তখন 96 ছিল। 96 একটা খুব ভালো একটা, ওটাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও হাসপাতালে, আমার পরন্তু চোখ করছো, নিয়ে যাও, আমার টেস্টের দরকার আছে। তারপর আমি আমার নিজেকে, আমি বুঝতে পারছি যে আমি ভালো নাই। জি জি আমার একটা আমার একটা নিজে থেকে ডিফিকাল্ট একটি হয়ে গেছে বলতে তাড়া গেলে। দিছে যে হ্যাঁ। আসলে আমি হুম হুম। অসুস্থ আমি বুঝতে পারছি, আমি বলছি যে দেখো আমার এই ধরনের কোনো সিমটম নাই, এই কয়দিন ছিল না, কিন্তু এখন আমি বুঝছি যে না, আমার একটা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুম। যদিও আমার স্যাচুরেশন ভালো আছে, কিন্তু আমার হুম শ্বাস হুম নিতে কষ্ট হচ্ছে, আমাকে তুমি নিয়ে যাও। তারপরে ওরা আমাকে নিয়ে গেল হাসপাতালে। নিয়ে যাওয়ার পরে আমি আমার পরিচয় দিলাম হাসপাতালে, যে আমি কিন্তু একজন সিনিয়র স্টাফ নার্স, আমি অমুক জায়গায় কাজ করি, আমি স্যানিটারিতে আসি, আমার তো হয়তো ওখান থেকে কোনো সমস্যা হতে পারে। তো ওরা আমাকে ওই সময় সাথে সাথে আমাকে কন্ট্রোল করলো, কন্ট্রোল করার পরে আমাকে একটা এক্সরে করলো। এক্সরে করার পরে বললো যে না, এক্সরেতে আমরা কোনো ফোকাস দেখতে পাচ্ছি, তোমাকে আমরা এখন টেস্ট করবো। তো ওই সময় আমাকে একটা টেস্ট করলো সাথে সাথে, জি এবং আদার যেগুলো করার দরকার ওরা ইসিজি করে, যেটা ওদের সাধারণত যাওয়ার সাথে সাথে এদের হাসপাতালগুলোতে আপনাকে সমস্ত অ্যানালাইজ গুলা করে, ব্লাড থেকে শুরু করে সমস্ত অ্যানালাইজ করে ফেলে ওরা। তো সাথে সাথে ওটা প্রাইমারি অ্যানালাইজ করলো, তারপর আমাকে টাম্পনে করলো। টাম্পনে করার জি পরে আমাকে বললো যে পজিটিভ। হ্যাঁ। জি তখন আমাকে ওরা ওদের অবজারভেশনেই রাখলো ওখানে। রাখার পরে ওই সময় পর্যন্ত আমাকে অক্সিজেন লাগে নাই। জি তারপরে রাতে আমার অনেকটাই টেম্পারেচার আসলো, 38 এর ওভার হয়ে গেল, 38.8 ছিল। তো ওরা ওই সময় আমাকে ইনভেনা, ওরা একটা প্যারাসিটামল যেটা ভেইনে দেয়, মুখে না, ওরালে না, ওটা দিয়ে আমাকে জ্বরটা নামালো। তারপরে ডাক্তার তো কন্টিনিউ কন্ট্রোল করছিল। তারপরে ওরা আমাকে ওখানে রিকভারি করে দিল, এবং সাথে সাথে ওদের যে অ্যান্টিবায়োটিক, যেটা আজিথ্রোমিসিনা, এটা জি জি হলো যেটা ফামোজ, যেটা হলো সবার জন্য প্রযোজ্য, ওটা সব জায়গায়। আর হলো দিল প্লাকুইনিল, যেটা রিউমেটিড ইসের জন্য, যেটা ওরা ওটা কাজ করে সাসপেক্ট করে, হ্যাঁ জি ওটা দেয়। তারপরে দিল ইবোলার সময় একটা অ্যান্টিবায়োটিক ইউজ করছিল, উম, সেটাও দিল আমাকে, এবং ফ্রাক্সিপারিনা সাথে সাথে ওই সময় শুরু করে দিল, যেটা হলো ফ্রাক্সিপারিনা। দ্যাট মিনস এটা হলো আপনার যাতে ব্লাডের কোয়াগুলেশন না হয়ে যায়, আপনার ব্লাড ফ্লোটা ঠিক থাকে জি সেই জন্য। তার কারণ অনেক সময় এটা যদি ব্লাড ওই সময় জমাট বেঁধে যায়, আপনার কিন্তু একটা ব্রেনের হয়ে আপনার ইকটুস হতে পারে। হ্যাঁ। এটা কিন্তু খুব একটা মারাত্মক একটা, তো ওরা এতটা করে সব ওইটাকে কন্ট্রোল করলো আর সাথে সাথে ওরা করে ফেলে। তারপর এমোগাস করলো। এমোগাস করার পরে, এমোগাস দ্যাট মিনস এটা হলো আপনার ব্লাডের যে পিএইচটা, যে ঘনত্বটা, এটা বোঝা যায় যে জি আপনার ব্লাডের ফ্লুটা কেমন। ঘনত্বটা হ্যাঁ, কতটুকু ঘনত্বটা কতটুকু, যে কোথাও কোনো তার আছে কিনা, বারিয়ার আছে কিনা, এটা দেখার জন্য এটা সমস্ত টেস্ট গুলো করার পরে ওরা আমাকে করলো, অ্যাডমিট করলো।
তারপর অ্যাডমিট করার পরে তো কন্টিনিউ ওদেরই অবজারভেশনেই থাকা হলো, এই আর কি। জি। এইভাবে জ্বর আপা আসতো এখানে একটা প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি যখন শুনলেন যে আপনি পজিটিভ, সেই ক্ষেত্রে আপনার মানসিক অবস্থা কেমন ছিল? একদিকে আপনার ফ্যামিলি, ছেলে রয়েছে, হাজবেন্ড রয়েছে বাসায়, আপনি এখানে থাকবেন, আপনার অভিজ্ঞতা আছে যে পজিটিভ হলে কি কি করতে হয় বা কি হ্যাঁ, অবস্থায় থাকতে হয়, সেই সময় মানসিক অবস্থা আপনি কেমন ফিল করেছিলেন? হ্যাঁ, আমাকে যখন অ্যাম্বুলেন্স আমি যখন ফোন করি, আমি যখন সিঁড়ি থেকে নেমে যাই, তখন তো আমার হাজবেন্ড আমার সাথে ছিল, আমার সাথে একটা কথা বলছিল সে যে তুমি মন খারাপ করো না, তুমি কখনো মানে মানুষের চেষ্টা করছো মানুষের সাহায্য করে, কারোর না কারো দোয়া অবশ্যই তোমার ঘরে আছে, তোমার কোনো কিছুই হবে না। কিন্তু আমার বাচ্চা, আমার ছোট বাচ্চাটা যখন জি, কান্না করতেছিল, এটা আসলে অ্যাকচুয়ালি ইয়ে করা, ওই এটা ভিতরে আসলে জি, কথা খুব বলতে মানে হয়তো আমি পারবো না। হ্যাঁ, ওটা খুবই একটা কষ্টকর ব্যাপার। কষ্টদায়ক এবং তারপরে অপ্রকাশিত আহ একটি উম, কষ্ট। আহ, তারপরেও যেটা মানসিক ভাবে আমি যেটা জানতাম যে আমি যদি মানসিক ভাবে দুর্বল হয়ে যাই, জি, আমি খুব সহজেই আমি এটা অ্যাটাক করে ফেলবে আমাকে। অতএব আমাকে নিজেকে নিজে কোনোভাবেই, শক্ত রাখার চেষ্টা করছিলেন। হ্যাঁ, আমাকে কোনোভাবেই এটা করা যাবে না, অ্যাবনর্মাল আমাকে করতে পারবে না। আমাকে অবশ্যই শক্ত থাকতে হবে, তার কারণ যদি আমার যদি সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে হ্যাঁ, তো না আমি খুব সহজেই এটাকে আমি অ্যাটাক করে ফেলবে এটা। হ্যাঁ, তো যত জি, কষ্টই হোক আমি মানসিক ভাবে আমি শুধু আল্লাহকে ডাকা শুরু করলাম, এবং তারপর আমি অ্যাম্বুলেন্সে উঠে গেলাম। হুম, এটাই। তারপরেও আমি যাওয়ার আগে শুধু আরেকটা কাজ করছিলাম, যেটা হলো আমার হাসপাতালে যে মেইন যে আমার কোঅর্ডিনেট্রিসে বলে, যেটা ডাইরেক্টর যে বলে, তাকে আমি ফোন করছিলাম রাত 12টার 5 মিনিট আগে হয়তো আমি বাসা থেকে বেরিয়েছিলাম, ওই সময় ফোন করছিলাম যে আমার বাচ্চা, আমার হাজবেন্ড থাকলো, হ্যাঁ, তোমরা কেয়ার করো। কারণ যখন আমি ফোন করছি তখন সে বুঝতে পারছে যে আমি যে এই একটা অবস্থায়, কিছু, তুমি কোনো রকম চিন্তা করো না। জি, হ্যাঁ, কোনো রকম চিন্তা করো না, ওদের টেনশন করে তুমি নিজেকে কষ্ট দিও না, তুমি সেফ থাকো, সেটাই আমাদের কাছে আমরা দোয়া করি, সেটাই হলো তারপর ওদের চিন্তা আমরা করবো। তো সেদিক থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছিলাম আমার হাসপাতাল থেকে, আমার কলিগ যারা ছিল তারা। তো আর উপর আল্লাহ ভরসা। হম, জি। সব দিক আবার মিলে। কি আমরা জেনেছি যে আরো কয়েকদিন আগের খবর, যেগুলো 35 জন নার্সের মতো মারা গেছে এবং অনেক নার্স আক্রান্ত হয়েছে, প্রায় 14,000 উপরে হম, মেডিকেল কর্মী আক্রান্ত হয়েছে এবং 166 জন ডাক্তার এই পর্যন্ত ডাক্তার। মারা গেছে। সেক্ষেত্রে আপনি যে যেখানে ছিলেন, সেখানে কি অন্য কোনো নার্স বা ডাক্তার এরকম এফেক্টেড ছিল, নাকি সাধারণ আমার রোগীর সাথে আপনি ছিলেন? না, আমি সাধারণ রোগীর সাথে ছিলাম, আমার পাশে ছিল একজন সিস্টার ছিল। জি, হ্যাঁ, তো ও ও আমার সাথেই ছিল, আমার 2 দিন আগে সে হল, তারও তো কন্ডিশন খারাপ ছিল। তারপর জি, আল্লাহর অশেষ রহমত, সেও রিকভারি করে গেছে। এবং আমি যে হাসপাতালে ছিলাম, আমি যেখানে কাজ করতাম, আমার হাসপাতাল থেকে আমরা 4 জন ছিলাম একই একই জায়গায়। জি, 4 জন ছিলাম আমরা একই জায়গায়, একই ডিপার্টমেন্টে আমরা রিকভারি ছিলাম। তো আলহামদুলিল্লাহ সে 4 জনই আমরা ওভারকাম করে আসছি সেখান থেকে। হ্যাঁ, আর আমাদের হাসপাতালে প্রায় 50% যে ছিল নার্স, সিস্টার, নার্স অথবা যে ডাক্তার, আবার অপারেটরি যেটা বলে, স্যানিটারি যেটা জন্য আজা বা যেটা অস বলে, অ্যাসিস্ট্যান্স যেটা, জি, তার 50%ই তারা এখন বিভিন্ন জায়গায় হাসপাতালে ভর্তি অথবা বাসার ভিতরে আছে, তারা এটা আইসোলেশনে, হুম, জি, জি। সেলফ আইসোলেশনে আহ, আছে। জি, আপা একটা বিষয় যে আপনার সাথে আপনি আসছিলেন, প্রায় 18 জন নার্স ছিল 2004 সালে। তাদের সাথে আপনার কি যোগাযোগ আছে, কে কোথায় আছে, কেমন আছে, বা তাদের মধ্যে হ্যাঁ, সেরকম করোনা আক্রান্ত হয়েছে কিনা? না, এই ধরনের আমি যতদূর যাদের সাথে আমার কমিউনিকেশন আছে, তাদের ভিতরে কারোর করোনার ভিতরে কোনো করোনা আক্রান্ত হয় নাই। একজনের হাজবেন্ডের করোনা হয়েছিল, কিন্তু সে আল্লাহর রহমতে সেও রিকভার করে গেছে, বেরগামতে ছিলেন উনি। হ্যাঁ, উনি ওভারকাম করছেন এই সিচুয়েশন থেকে। আমাদের এখানে একজন কমেন্টস করছে, উম্মে হাবিব আপা, আপনি দেখছেন আমাদের লাইভ, তিনিও ওই সময় আপনার বিষয় নিয়ে আলাপ হতো আর কি, যে আপনি অসুস্থ ছিলেন, অনেকেই দোয়া করেছে, তারা আপাও দোয়া করেছে, অনেকেই দোয়া ছিল আপনার প্রতি, হ্যাঁ, সবার, সেটাই যে বললাম যে এমার্জেন্সি আল্লাহর এখানে রহমত এবং এসেছেন, আজকে সকলের কথা দোয়া। বলছি। অত্যন্ত আনন্দিত, আসলে ভাষায় এটা প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে এবং মনের ভিতর কতটা আনন্দ উপলব্ধি করতে পারছি যে আপনি এখানে এসে কথা বলতেছেন। আসলে এটি একটি বড় আমাদের জন্য পাওয়া। আপনি বলতে গেলে সেই মৃত্যুপুরীর থেকে আপনি প্রত্যাশা। নিজেকে অবস্থান রেখে নিজেকে শক্ত করে রেখেছেন, নিজের পরিবারকে শক্ত জায়গায় রেখেছেন। সেই জায়গা থেকে আসলে এটি বলার মতো না, উপলব্ধি করার মতো, কিন্তু ভাষায় প্রকাশ ভাষায় করার মতো বর্ণনা না। করতে হয়।
জি। তো আরেকটি আপা, আপনি হসপিটালে থাকা অবস্থায় আপনি তো ডিউটি অবস্থায় আপনি অসুস্থ। তো সরকারের থেকে যে ফ্যাসিলিটি দেওয়ার কথা, বেতন তারপর অন্যান্য সেই ফ্যাসিলিটি কি গভর্নমেন্টকে দেওয়া হয়েছে? সুযোগ পেয়েছেন আপনারা? আম, সেটা কি আমার হাজবেন্ডের ক্ষেত্রে না আমার জন্য? আমার না, জন্য তো আপনার ক্ষেত্রে, আপনার আমার ক্ষেত্রে। ক্ষেত্রে আমার তো বেতন ইনএল থেকে দেবে, এটা ইমস জি, আমাকে পে করবে না, আমার দাতুরে দিলাবরেও করবে না, এটা ইনফরতুনে দিলাবরও। জি, ওটা কি দিয়েছে? আমরা জানি যে হ্যাঁ, কাজেন্টারে গেছে, যারা এখনো আসেনি। তো আপনারটা না, ব্যতিক্রম যেহেতু। না, আমি ব্যতিক্রম, আমাকে এটা জি, না, আমাকে ইনফরতুনে দিলাবরতে ওটার ভিতরে পড়ছে। ইভেনচুয়ালি আমাকে একটা করবে, আমি যেহেতু আমার অ্যাসিকুরেশনে আছে, জি, আমি যে হাসপাতালে আছি তাদের একটা অ্যাসিকুরেশনে আছে, তা আমি যতদিন হাসপাতালে ছিলাম পার ডে জি। আমাকে 50 ইউরো করে দিবে ওরা, ও, অ্যাসিকুরেশনে থেকে। হ্যাঁ, ওটা আমাকে ইনফর্ম করছে অলরেডি, আমার ইমেল করছে, আমি ওটার রেসপন্স করছি অলরেডি, ওরা আমাকে করছে, একসেপ্ট করছে। জি, আপা একটি বিষয়, আপনি যখন প্রাথমিক অবস্থায় আপনাকে যখন নেওয়া হলো আইসোলেশনে, এই সরি, বেডে, এরপরে আপনি যখন গুরুতর অবস্থায় যখন গুরুতর অবস্থা যখন আপনি ফিল করছিলেন, ওই সময় আসলে কি কি বিষয় আপনি অনুধাবন করেছিলেন যে আসলে ব্যতিক্রম, অন্য যে ভাইরাস, সেই ভাইরাসের চেয়ে করোনা ভাইরাস একটু ব্যতিক্রম। এই যে অনুধাবনের যে রিয়েলাইজ করার যে জায়গাটা, এই জায়গাটাতে আপনি যদি একটু বড় ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এটা হলো এটা সবার থেকে, অন্য ভাইরাস থেকে, ইনফ্লুয়েঞ্জা থেকে একটু আলাদা। সেটা হলো আপনার গলাটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, গলায় যে ব্যথাটা হয় অথবা জি, যে ইচিং যেটা হয়, চুলকানি যেটা বলে বাংলাতে, ওটা জি। কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আমার এটা হয়ই নাই, আলহামদুলিল্লাহ এটা হয় না। আমার হলো কি, আমার ভিতরে একটা আজিটাসিও আসছিল, মানে ভিতরে একটা একটা মানে অন্যরকম অস্বস্তি অনুভূতি, একটা। অস্বস্তি, একটা একটা অস্বস্তি জি, বোধ মনে হচ্ছিল, এবং ব্যথা, পায়ের যে ব্যথা, পায়ে পায়ে খুব ব্যথা হচ্ছিল, পায়ে আমার গোড়ালিতে, পায়ে। পায়ের গোড়ালিতে। হ্যাঁ, 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 পায়ের এই যে এটা খুব ব্যথা হচ্ছিল, এবং মাথা ব্যথা ছিল আমার। মাথা মাথা ব্যথা ব্যথা। ছিল খুবই। হ্যাঁ, মাথা ব্যথা ছিল খুবই, আর শ্বাসকষ্ট শুরু হলো, যেটা হলো শেষ পর্যায়ে এসে হলো, যখন আমাকে অক্সিজেন সাপোর্ট লাগতো। উইদাউট অক্সিজেন আমি থাকতে পারি, আমাকে 8 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া লাগতো পার মিনিট, এরকম একটা হাই লেভেলের, এটা অথচ নন বাস্তব। ফুসফুসটাকে সরাসরি আক্রান্ত করে এই ভাইরাসটা। আক্রান্ত করে ফেলছে, হ্যাঁ। এই কারণে হলো এটা, এটা হলো আপনার ভিতরে কি বলে এটা, আপনি শ্বাস নিতেই কষ্ট পাবেন, আপনি যে কথা বলবেন, আমি যে কথা বলতাম, আমি পুরো সেন্টেন্সটা কিন্তু একসাথে বলতে পারতাম না, আমাকে কেটে কেটে বলতে হতো। হুম। অর্থাৎ আমার এখানে শ্বাস প্রশ্বাসের জায়গাটা খুব স্লোথ হয়ে বলা, আসছিল। জি, হ্যাঁ, হ্যাঁ, তো ওই সময়টা কিন্তু আমি কোনো একটা সেন্টেন্স কিন্তু আমি রেডি একসাথে বলতে পারতাম না, আমাকে কেটে কেটে বলতে হতো, আমার শ্বাস শ্বাস নিতে অনেক কষ্ট হয়ে যেত। এবং পিঠে যে আপনার সাধারণত ইনফ্লুয়েঞ্জাটা এটা হয় না, যে এই লাংস বরাবর যেটা আপনাদের বলে, যেটা এই লেভেলটা লম্বারে, ওটা ওটা ব্যথা হয়, ওটা ব্যথা হয়, তখন ওটা আপনি কি ওই বুঝতে পারবেন। ব্যথা বলতে যে আমরা জানি যে মেরুদণ্ডের ভিতরে কশেরুকা থাকে অনেকগুলো, ওই হ্যাঁ, ওই হ্যাঁ, কশেরুকের ভিতরে ব্যথা। মেডিকেল আপনার সায়েন্সের ভাষায় যেটি কশেরুকা বলে আর কি। হ্যাঁ, 33টা কশেরুকা থাকে ব্যাকবোনে। হ্যাঁ, আট্রাভার্সো সত্য এসকাপুলা, এটা বলে আপনাদের সত্য এসকাপুলা, এসকাপুলা জাস্ট নিচে, এটা হলো লাংস বরাবর, হ্যাঁ, লেভেলে de la পলমনিতে। হ্যাঁ, ওখানে, ওখানে ব্যথা। হ্যাঁ, ওখানটাতে ব্যথা অনুভূত হয়, এবং প্রায় 95%, হ্যাঁ, এই ব্যথাটা হবেই। হুম। এটা এটার তখন জন্য কি আলাদা মেডিসিন দিত? আলাদা মেডিসিন দিত পেন পেইন রিলিজ করার জন্য? আপনার ডিপেন্ড করে, আপনার ওরা একটা দেয়, ভালোরে দেয়, আপনি যদি কনসিয়াস থাকেন, যদি দেখে যে আপনার কাছে জিজ্ঞাসা করে 1 to 10 কত, আপনি বলতে পারেন যে আপনার এই লেভেল কত ব্যথার। হ্যাঁ, তো যদি 6-7 হয় ওরা প্যারাসিটামল দিয়ে যেত, অথবা যদি তার উপরে যায়, যেটা ওরা দেখলেই, আপনার ফেস দেখলে বুঝতে পারে রুগীর, হ্যাঁ, সিমটম দেখলেই বুঝতে পারে, ফেস দেখলে ওরা ক্যালকুলেট করতে পারে যে কত ব্যথা হতে পারে আমার, তখন জি। প্যারাসিটামল ভেনাতে দিত, দিয়ে রিকভারি করার চেষ্টা করতো। তা হাসপাতালে জি, বলেন। এটা ডিপেন্ড করে রুগীর উপরে, কোন রুগীর কোন বডি কন্ডিশনের উপরে যে যার কন্ডিশন, এবং তার কিভাবে অন্য আক্রান্ত symptom আছে হলো। কিনা, বা জি, অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেটার পরে অনেক সময় নির্ভর করে। তার কারণ আপনার যেটা আমি বললাম যে ভেইনে যেটা দেয়, এটা সবাইকে দিতে পারে, তার কারণ যদি আপনার প্রেশার কম থাকে, এটা দিলে কিন্তু আপনার প্রেশারটা নেমে যাবে, অত করে জি, ওই সময় কিন্তু এটা ইউজ করতে পারেন। আমার প্রেশার ছিল হাই, হ্যাঁ, আমার প্রেশার ছিল হুম। অনেক বেশি, আমি প্রেশারের রুগী, আমি প্রেশারের জন্য মেডিসিন খাই। তো সেই হিসাবে সব দিক বিবেচনা করে ওরা কিন্তু এটা প্রয়োগ করে। হুট করে যে এটা দিলে ব্যথা কমবে, দিতে পারবে, এটা দিতে পারে না, এটাকে তার অন্য সাইড গুলো বিবেচনা করতে হয়, অন্য কি রোগ অর্থাৎ আছে সাইড এফেক্ট যাতে না হয়, পার্শ্ব না প্রতিক্রিয়া না ঘটে, সেজন্য হ্যাঁ, সবকিছু এটা পরীক্ষা সবকিছু নিরীক্ষার মিলাই মাধ্যমে আর কি দেওয়া হয় ওষুধগুলো। হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড করে রুগীর উপরে, আপনার জি, কোন জি, রুগীর কি সিচুয়েশন, তারপরে জি, জি। এটাই।
তো আপা আপনি টোটাল কতদিন হসপিটালে ছিলেন? মানে এই থেরাপি আমি ইনটেনসিভ যেটা বলে, মানে গুরুতর যে বিভাগটা রয়েছে সেখানে আপনি আমি কতদিন ছিলেন? 30 মার্চ থেকে 14 এপ্রিল। 14 এপ্রিল, দ্যাট মিনস 44 দিন। হুম হুম হুম। এরপরে তারপরে আপনাকে রাখা হয়েছে আইসোলেশনে, আইসোলেশন না, ওখান থেকে আমাকে কোয়ারেন্টাইনে নিয়ে গেল। হ্যাঁ, আইসোলেশনই কোয়ারেন্টাইনে। বলে। হ্যাঁ, জি। কোয়ারেন্টাইন নিয়ে গেল। সেখানে আমি মিকেলে আঞ্জেলোতে ছিলাম, মিলানো। হুম। ওখানে 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 কি কোনো ডাক্তার আসতো নাকি হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ, নার্সরাই ওখানে পরিচর্যা করতো? না না, ওখানে ডাক্তার আছে এবং নার্স আছে, এবং 2বার আমাকে সকাল বিকাল কন্ট্রোল করতো। আর না, ডাক্তার আসতো একবার। আর ডাক্তার প্রতিদিন আসতো না, কিন্তু নার্স 2বার আসতো। আর হলো ডাক্তার আসতো যদি আপনার কোনো সমস্যা থাকতো, ওরা ওটা রেকর্ড করতো। রেকর্ড করার পরে ডাক্তারকে যে ওরা জানাতো, তারপরে আপনাকে ওরা ফোন করে জানতো। ডাক্তার ফোনে কথা বলতো, যেহেতু ওখানেই থাকতো, প্রেজেন্টই থাকতো ডাক্তার। তো জি। আমার যেমন সমস্যা হলো, ওখানে থাকার পর আমার একদিন হঠাৎ করে আমার খুব বুকে ব্যথা হচ্ছিল। তো ওরা আমাকে প্রন্ত চক্ষুষে পাঠানোর জন্য অ্যাডভাইস করলো। তা আমি বললাম, দেখো, আমি প্রন্ত চক্ষুষে যাব না। আমি চেষ্টা করি, আমি একটা নেক্সিয়াম খাই, হয়তো বা এটা গ্যাস্ট্রিকের জন্য হতে পারে ব্যথাটা। আর আমি একটু মেন্টালি একটু আপসেট আছি, ডিপ্রেশনের ভিতরে আছি। তারপর আমি এতদিন আমার বাচ্চা ছাড়া, আমি নিজেই বুঝতে পারছি হয়তো অন্য কোনো কারণে, যেহেতু আমার তাম্পনে এখন হচ্ছে না। আমি অপেক্ষা জি। করছিলাম যে আমার তাম্পনেটা হবে, তাহলে আমি জানতে পারবো যে নেগেটিভ, আমি বাসায় যেতে পারবো। তারপর আমার ছোট ছেলেটা ফোন করলে জিজ্ঞাসা করতো, মামা কন্ট্রোল, কে পাত্তা কন্ট্রোল। হ্যাঁ, ও আমাকে হুম। প্রতিদিন জিজ্ঞাসা করতো তোমার কন্ট্রোল আসছে কি এবং ও তোমার স্মরণ নেগেটিভ করে আসছে দিত কিনা। আর কি। হ্যাঁ হ্যাঁ, ও প্রতিদিন সকালে উঠেই আমাকে জিজ্ঞাসা করতো, ফোন করলে জিজ্ঞাসা করতো তুমি কেমন আছো, খাবার খেয়েছো কিনা, তোমার কন্ট্রোল হয়েছে কিনা। এটাই ছিল ওর প্রশ্ন। জি। হ্যাঁ, ও প্রথম প্রতিনিয়ত এটাই অবস্থায় করতো। প্রথম অবস্থায় খুব কান্নাকাটি করতো। প্রথম অবস্থায় ও ছেলে। কান্না করতো, কিন্তু আমার বড় ছেলেটা ওকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট করছে। হ্যাঁ, জি। এ করছে। তারপর ও যেটা আগে মানে করতে একটা দিত সময় না। স্বাভাবিক হয়ে গেছে যে মার সাথে খোঁজ দিতে হবে, ফোন করে মা কি অবস্থায় আছে, হুম হুম সে হুম। এইগুলো কন্ট্রোল করছে কিনা। অর্থাৎ একটি স্বাভাবিক একটা পরিবেশ তৈরি হয়েছিল লাস্টের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তারপর ওই একটা, এই প্রযুক্তির একটা সুযোগ আছে, যেটা আমি তাদের সাথে কথা বলতে পারতাম ফোনে জি। দেখে, ভিডিও কলে। ভিডিও কলের মাধ্যমে যে ভিডিও বোঝা কলের যাচ্ছিল মাধ্যমে না যে কথা বলতে পারতাম। দূরে দূরে হ্যাঁ, আছে, যে আমি মনে দূরে হচ্ছে আছি। হ্যাঁ, কাছেই। কাছে আছে। জি। তারপর ওকে আগে যেটা করতে দেয়া হতো না, এই সময়টুকু ওকে সেটা করতে দেয়া হতো বেশি। এখন ওকে আগে ফ্যাসিলিটি খেলার নিচ্ছে। সুযোগটা দেয়া হতো না বেশি, কম্পিউটার বা এখন ওটা সুযোগটা টেলিফোন। পাচ্ছে। ওটার ওই সুযোগটা ওর ওই সময় দেয়া হয়েছিল। টিভি দেখার একটা নির্দিষ্ট সময় ছিল, কিন্তু এই সময়টা ছিল না। ও যেন একটা রিল্যাক্স টাইম ছিল ওটা, যে হয়তো ওটা দেখলে ও ভুলে থাকতে পারবে। সময়টা কাটাবে ওখানে। সময়টা কাটাতে পারবে এবং মাকে ভুলে থাকতে পারবে। এই বিভিন্ন ইউটিলাইজ করছে। তো ওইদিন হ্যাঁ। আমি যেটা বলছিলাম যে আমাকে যখন হাসপাতালে এই পরন্ত চোখ জি। করছে পাঠাতে চাইলো, তখন আমি, দেখো ডাক্তার, আমাকে পরন্ত চোখ করছে না, আমাকে বাসাতে পাঠাও। হ্যাঁ, এটাই মনে হয় আমার জন্য ট্রিটমেন্ট সুবিধা হবে। আমি অপেক্ষা করে দেখি, আমি টাকিফিডিনা খাই, মানে প্যারাসিটামল, এবং একটা হুম। নেক্সিয়াম খেয়ে দেখি আমি। তারপর দেখি কি হয়। তারপর আমি রোজাও ছিলাম ওই দিন। জি। জি। আমি যখন প্রথম রোজা, আমি রোজা ছাড়বো না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে, যেহেতু আমাকে ফেরত আনছে, এই সুযোগ হয়তো আল্লাহ তাআলা আমাকে করবে না, আমি রোজা রাখবোই, যত কষ্টই হোক। তো জি। আমি রোজা ছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম হয়তো এই কারণে আমার এটা হচ্ছে। হ্যাঁ, তো এরকম সিচুয়েশন যদি আপনার সিমটম ওইরকম গ্রো করে, তাহলে ওরা ওখান থেকে প্রন্ত কোর্সে পাঠায় ট্রিটমেন্টের জন্য। জি। জি। সেই তো সিস্টেম আপনার ওদের আছে। ভিতরে নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে না, হ্যাঁ, আমার নিজের একটা আমি সুস্থ কনফিডেন্স হয়ে যাবো, ছিল, ইনশাল্লাহ বাসায় ফিরবো। বাসায় ফিরবো। ওই আমার একটা সেলফ কনফিডেন্স, এটা যদি না থাকতো, আমার মনে হয় আমার একটি ওভারকাম আসলে এটি পাশাপাশি দুটি জিনিস বড় প্রয়োজন। আত্মবিশ্বাসটা হচ্ছে সবচাইতে বড় আত্মবিশ্বাস। প্রয়োজন। এবং এক্ষেত্রে মনোবল। হ্যাঁ, মনোবল এবং এটা আত্মবিশ্বাস, এই দুটি মানুষকে এটা অনেক শক্তিশালী করে তোলে। অনেক শক্তিশালী করে, অনেক শক্তিশালী করে। এবং আপনার ফ্যামিলি, হ্যাঁ, জি। আপনার ফ্যামিলি সাপোর্ট, যেটা ওটাও কিন্তু অনেক বিরাট একটা ব্যাপার। বড় হ্যাঁ বড় সাপোর্ট, মানসিক হ্যাঁ, যে বড় সাপোর্ট। সাপোর্ট হচ্ছে বড় সাপোর্ট। বড় সাপোর্ট, এটা আসলে অনেক কাজ করে। হুম। হ্যাঁ, টোটালে আইসোলেশনে ছিলেন কতদিন? 15 দিন। 15 দিন। জি। তো প্রথম যেদিন আপনি আর বাসায় আসলেন, সেই মুহূর্তের যদি একটু বলেন যে এই আসলে মুহূর্তটা যদি কেমন আমি যদি দেখাতে বাসায়? পারতাম, তাহলে মনে হয় সেটাই ভালো হতো। আমার কিছু ছবি উঠানো আছে। আমি যখন, আমার হাজবেন্ড তো গেছিল আমাকে আনার জন্য, তো জি। ওখানেই তো ও মাত্র এক ছড়া গোলাপ নিয়ে দাঁড়ানো ছিল। তো যাই হোক, ওখান থেকে আসার পর আমি যখন বাসায় আসি, যখন রুমে ঢুকবো, আমার 2 ছেলে 2 পাশে গোলাপ ফুল এবং ফুলের পাপড়ি গুলা দিয়ে আমাকে, আমার গায়ে ছিটাতে লাগলো উপর থেকে। হ্যাঁ, তখন মানে এটার মানে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা অবর্ণনীয় একটি মুহূর্ত। তো এটা অ্যাকচুয়ালি বোঝানো যাবে না। ভাষা প্রকাশ আমাদের করা জন্য যাবে না। ঈদের দিন ছিল ওটা। হুম। জি। ঈদের দিন জীবনের বলা যায় আমাদের। শ্রেষ্ঠ একটি মুহূর্ত। মুহূর্ত সন্তানদের এটা। মাঝে হ্যাঁ, যে একটি কাছে মুহূর্ত, পাওয়া, সে শ্রেষ্ঠ একটি আর ওদের মুহূর্ত। ফিরে পাওয়া। আর প্রথম দিন যখন আমি গেছিলাম, আর আসার দিন আমার ছেলের মুখটা দেখে আমি আসলে, তারপর আমার ছেলেটা,
আগে থেকে আসার সাথে আমি হাত পা করলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ডিসইনফেক্ট্যান্ট জি। হয়ে ওদের কাছে আসলাম। ওর সাথে সাথে আমার সাথে ও প্রতিদিন আমার করতো যে আমি আজ কতটা লম্বা হলাম। হুম গতকাল থেকে আজ কতটা লম্বা হলাম। তো চেষ্টা ওর করে ভিতরে দেখো যে আমি এই 1 মাসে এই বেশ। কৌতূহল কাজ করছে প্রতিদিন। হ্যাঁ, এটার ভিতরে এটা ছোট ছেলেটার ভিতরে এটা খুবই জি, করছে। আপা আপনি যখন হসপিটালে ছিলেন, আপনার ফ্যামিলি বাসায় ছেলে, ২ ছেলে এবং আপনার হাসব্যান্ড, পাশাপাশি আপনার তো আত্মীয়-স্বজন রয়েছে বাংলাদেশে। তাদের ভূমিকা কি ছিল? তাদের মানসিক তাদের দৃষ্টি এই মুহূর্তে তারা কি আপনার সাথে যোগাযোগ করেছিল বা করতে পারছিলেন আপনি? এরা, হ্যাঁ, আমি ওদের সাথে যোগাযোগ রাখতে পারছিলাম। আমার আব্বা অসুস্থ, উনি অসুস্থ এখান থেকে 5 বছর আগে ওনার 2বার অ্যাটাক হলো। একটু হয়েছিল, উনি বাম সাইড ওনার প্যারালাইজড। উনি জি, আছে দেশের বাড়িতেই। তো প্রতিদিন সকালবেলা যদি ওনাকে না জানানো হতো যে আমি কেমন আছি, ওনার আশেপাশে যা কিছু ছিল, যদি ওরা, আমি ফোন না করলে যদি দেরি হয়ে যেত ফোন করতে যে কোনো কারণে, তো ওরা যদি আমাকে ফোন করে খবর না দিত, আমার আব্বা পাশে যা কিছু ছিল সব ফেলে দিত। হ্যাঁ, মানে হাতের কাছে। সবসময় আপনার অপেক্ষায় থাকতো যে হ্যাঁ, অপেক্ষায় থাকতো যে তিনি আমি কখন কেমন ফোন আছি। দিবেন, আপনি হ্যাঁ, কখন ফোন দিবেন। হ্যাঁ, কখন ফোন দিব। আর কমিউনিকেশন তো, আর যারা এই আমার পরিচিত যারা আছে, যারা যারা জি, জানতে পারছে, হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ, সবাই দোয়া, সবাই সাথে সাথে আমাকে মেসেজ দিত। আর আমার হাজবেন্ডের কাছে মেসেজ দিয়ে জানতো, তার কারণ ওরা আমি কতটা কোন সময় ওদেরকে করতে পারবো, বা কার মেসেজটাকে আমার কতটা মেন্টালি সাপোর্ট করতে পারবো, কষ্টও দিতে পারে। এই জি। কারণে আমার হাজবেন্ডের সাথে কমিউনিকেশন হতো ওদের সব সময়। তো আমার হাজবেন্ড আমাকে জানাতো যে এরা এরা কল করতো, সবাই তোমার জন্য দোয়া করে। বিভিন্ন মসজিদে, আলহামদুলিল্লাহ, বিভিন্ন মসজিদে বিভিন্ন ভাবে দোয়া করা হয়েছে আমাদের জন্য। উম, জি আর আপু, আমি আসলে আগে আরেকটা বিষয় জানতে আগেও চাচ্ছিলাম। একদিন মনে বলছিলাম যে আমা আমার আপা শ্বশুর আমাদের মুক্তিযোদ্ধা সাথে ছিলেন। হুম। আমাদের দলের কাছে একটি বিষয় জানতে চাচ্ছে। দোলাই ভাই বলুন আপনি কি জানতে চাচ্ছেন? জি, আসলে আমি জানতে চাচ্ছিলাম, আমাদের এখানে কমেন্ট বক্সে উম্মে হাবিবা লিখেছেন এবং ওই জি, বিষয়টা জানার আগ্রহ আছে, এবং হয়তো আমাদের অনেক দর্শকরা আছেন যারাও হয়তো জানতে আগ্রহ নিয়ে বসে আছেন। আপনি যখন জি। চিকিৎসাধীন ছিলেন হসপিটালের মধ্যে, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খাবার দাবারের ব্যাপারে কিরকম খাবার দিত, বা আপনি কি খাবার? ওই বিষয়টা আমি আসবো। আসছিল আসলে প্রসেস চলে আসছে। ধীরে, ধীরে আসবো, এই বিষয়গুলোতে আসবো আরকি। ধন্যবাদ আপা। যেগুলো আসলে আমি আজকের বিষয়টি হলো গল্পের মতো যে আপনার কাছে এই বিষয়গুলো জানবো। ধীরে, ধীরে আসছিলাম। প্রশ্ন একটি কথার বাঁকে চলে গেছি। যিনি প্রশ্নটি করেছিলেন উম্মে হাবিবা, যেটি জানতে চেয়েছেন এবং অনেকের আগ্রহ এই বিষয়টা জানার। যে আপনি যখন হসপিটালে ছিলেন অসুস্থ অবস্থায়, সেখানে খাবার যে দেওয়া হতো প্রতিদিন, নরমাল যে রোগীর খাবার এবং অসুস্থ করোনায় আক্রান্ত রোগীদের খাবারের বিষয়গুলো, কিভাবে খাবার দিত? মেনুগুলো কি ছিল বা সার্ভিসটা কেমন ছিল? এই বিষয়ে যদি একটু বলতেন। সকালে দিত চা, আপনাকে জিজ্ঞাসা করতো কফি অথবা চা। তো আমি সাধারণত লেমন চাটাই প্রিপেয়ার জি, করতাম। আর 2 পিস বিস্কিট অথবা ফেট্টা বিস্কুট যেটা বলে এরা, এটা ছিল সকালের কলাশনের ব্যাপারে। জি, দুপুরে কোনোদিন পাস্তা, কোনোদিন রিজওয়ালা মিলানেজ, রিজো যেটা কালারফুল যেটা বলে, এরা বলে জি, জি, রিজওয়ালা মিলানেজ, অথবা জি। ফরমাজ্জো দেয়া থাকতো। আর সবসময় একটা ভেটুরা থাকতো, একটা সবজি অবশ্যই মাস্ট, একটা সবজি এদের সবজি থাকতো থাকতো দুপুরের খাবারে। প্রত্যেকটি হ্যাঁ, মেনুতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ও স্পিনাচি হতো অথবা ক্যারট হতো। এই ধরনের সবজি, সবসময় একটা সবজি অবশ্যই থাকতো। আর আমি যেহেতু ওরা আমার কাছে জানতে চাইছিল যে আমি সব ধরনের খাবার খেতে পারবো কিনা, তখন আমি বলছি জি। যে না, আমি মুসলমান। হ্যাঁ, আমি এই খাবারটা রিলিজিয়নের জন্য আমি খেতে পারবো না। তো যাই হোক, ওরা আমাকে ওইভাবে খাবারটা দিত, যেমন পল্ল দিয়ে দিত অথবা টাকিনো দিত। জি, রিলিজিয়াস খাবারগুলো আপনাকে দিত। রিলিজিয়াস খাবারগুলো, হ্যাঁ। আর রাতের খাবারে সাধারণত একটা ফিশ থাকতোই। জি, আর হলো যেটা বলে এরা মিনেস্ট্রোনে সবজি দিয়ে, যেটা হলো জি, জি। আমি এটা যেগুলো চোখা যেটা বলে মিক্সড হ্যাঁ, যেগুলো। হ্যাঁ, হ্যাঁ। অথবা কোনোদিন থাকতো পাস্তা, পাস্তিনা জি। অথবা পাস্তা, এটাই। খাবার কি আপনার সমস্যা হতো? খাবার যেহেতু খাবারের আহ, সমস্যা, খুবই খাবারের সমস্যা, তার কারণ খাবারের কোনো রুচিই ছিল না। আমি কি খেতাম জি। ওটা আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতামই না। আমরা জানতাম যে আমার স্বাদ ছিল না। জেনেছি যে স্বাদ থাকে না, যারা করোনা রোগীদের হ্যাঁ, আসলে গন্ধ, যে শক্তিটা থাকে সেই গন্ধ সেটা শক্তিটা হারিয়ে যায়। লস পায়। হ্যাঁ, সেটা লস হয় আসলে। ওদের টেস্ট যে কি জিনিস ওই সময়টা থাকে না। তো জি, মানে অবসাদগ্রস্ত একটা জিনিস সেটা। স্বাদবিহীন খাবার, স্বাদবিহীন স্বাদবিহীন খাবার। সবকিছু। তো যেটা জি, যে কোনটা খাচ্ছি, যে আমি মিষ্টি খাচ্ছি না তিতো খাচ্ছি, একই স্বাদ। এটা অ্যাকচুয়ালি একই। কোনো পাওয়া যেত না, জাস্ট একটি কিন্তু খাবারের জন্য খাওয়া। খাবারের জন্য খাওয়া। হ্যাঁ, তো তারপর আমার হাজবেন্ড আর এ করতো সবসময় যে খাবার না খেলে আমরা ওই সামনে হাসপাতালের সামনে এসে বসে থাকবো। হ্যাঁ,
তো জি বাধ্য হয়ে আমাকে ওটা খেতেই হতো জোর করে, নাক চোখ জি বন্ধ করে। না খেলে শক্তি হবে না, শক্তি তো হতেই হবে, খেতেই হবে যেভাবেই হোক। জি যে আমরা তো যেটা উনি জানি শেষ প্রবাদ, উই টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, বাঁচার জন্য খাই। বাঁচতে Yes, হলে খেতে হবে। খেতে হবে। জি তো আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কি করছিল, আমি এটা বলি, তারপর সে যখন জানছে যে আমি বিলে তুরতে চলে গেছি ওখানে, তো এই জায়গাটা ছিল সহজ, ও ওখানে খাবার নিয়ে চলে গেছিল, খাবার টাবার জুস বিভিন্ন ধরনের খাবার জুস অনেক কিছু। প্যাক করে জি নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি গেটে দিয়ে বলছে যে দেখো আমার ওয়াইফ আছে এত তলায়, তোমরা এটা এই ব্যাগ তার কাছে, হ্যাঁ এই সিস্টেমটা ছিল, যদি আপনি ওরা কি রেখে অ্যালাউ আসতেন। করতো, খাবারগুলো হ্যাঁ অ্যালাউ এলাও করতো? করতো, হ্যাঁ এলাও জি করতো, ওরা ওর নিচে রেখে আসলে ও ব্যাগটা ওরা দিয়ে আসতো উপরে, ওরা জানতো না ওর ভিতরে কি আছে। হ্যাঁ, তো ব্যাগটা রেখে আসলে ওর রুম নাম্বার দেওয়া থাকতো, ও উপরে চলে যেত। তারপর ও বলতো যে কাপড় চোপড় আছে এখানে কিছু, হ্যাঁ আর চেঞ্জ, তারপরে ও কাপড় চোপড় গুলো রেখে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। আবার যখন আমি আলবের্গোতেও ছিলাম, তখনও একই কাজ করছে, সে ওই নিচে রেখে আসতো, হোটেলের নিচে রেখে আসলে রুম নাম্বার দিয়ে ওটা দিয়ে আসতো। তো খাবারটাও শেষের দিকে আমাকে সে সাপ্লাই করছে, বাসার খাবার আমি মানে খেতে পারছি। অর্থাৎ হ্যাঁ ভাই আপনাকে এই হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা সে করছে নিয়ে বিষয়টি। গেছে। হম। আরেকটি বিষয় আপা, আমরা জানি যে এই করোনায় যারা আক্রান্ত হয়, বিশেষ করে ঠান্ডা, নর্মালি যাদের ঠান্ডা লাগে তারা কিন্তু ঠান্ডা পানি না খেয়ে গরম পানি পান করে। সেক্ষেত্রে আপনাদের কোন ধরনের পানি দেওয়া হতো পান করার জন্য? এটা নর্মাল পানি ছিল ওখানে, নর্মাল গরম পানি, ঠান্ডা পানি, নর্মাল। নর্মাল, গরমও না একবারে না ফ্রিজিংও না, না না, স্বাভাবিক ঠান্ডা। যে পানিটা স্বাভাবিক দেওয়া ওরা হতো। বোতল পানি সাপ্লাই দিত। জি তো ওটা আমি কি করতাম, ওদের যে লাভাঞ্জনের যে বেসিন ছিল, বেসিনে তো ওদের গরম পানি সাপ্লাই আছে, তো ওটা জি আমি বোতলটা ওখানে রেখে দিতাম। জি রেখে দিলে ও পানিটা কিছুটা হলেও গরম হতো। মানে আপনি হুম, মেন্টালি সাপোর্ট ছিল আগের থেকে যে আমি একটু কুসুম কুসুম গরম পানিটা একটু গরম নিব পানি, আর কি। হ্যাঁ। জি আর জি এদিকে আমার সাপ্লায়ার আমাকে লবণ নিয়ে গেছিল, তা আমি জি ওইটার ভিতরে লবণ দিয়ে গার্গলিং করছি। তো এই থেকে আমাকে আমি হেল্প পাইছি। জি জি আর ওইটা আমরা এই বিষয়টা জেনেছি যে বিভিন্ন অনেকেই যারা বাংলাদেশে, অনেক দেশেই যারা বাসায় হ্যাঁ এরকম অনুভব করছে যে বাসার ভিতরে, জ্বর হ্যাঁ কাশি ঠান্ডা, তারা কিন্তু প্রকৃতিগত ভাবে এই পদ্ধতি অনেকটা আদা সাপোর্ট, লেবু হ্যাঁ তারপরে লেবু আদা, দারচিনি হ্যাঁ এলাচ এগুলো দিয়ে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অনেকেই সুস্থ হয়েছে এবং হ্যাঁ যথেষ্ট ফল পেয়েছে এই পদ্ধতিতে। হ্যাঁ, এটা এটা একেবারে সঠিক কথা। তার কারণ আমার বাসায় আমার হাজবেন্ড তো, সে আমি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থেকে পুরাটাই অ্যাসিস্ট সে আমাকে করছে। জি তো সবকিছু থেকেই আপ টু বটম সেই করছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওদের কিছু হয়নি। কিন্তু তার কারণ তারপরে আমি যাওয়ার পরে তার কিছুটা সিমটম দেখা দিয়েছিল, যেমন গলায় ব্যথা, মাথা ব্যথা, মাংস জি পেশিতে ব্যথা। তো ও কি করতো, ওই যে আদা আর ওই যে যেটা কালিজিরা, আদা তারপরে লবঙ্গ এই সমস্ত মিক্সড করে বাচ্চাদেরকে পর্যন্ত কন্টিনিউ খাওয়াতো, মধু, লেবুর রস এগুলো দিয়ে কন্টিনিউ করছিল। আলহামদুলিল্লাহ ওরা ভালো ছিল, ওদের কোনো সমস্যাই হয়নি। হ্যাঁ, এটা অনেক সাহায্য করছে তাদের। জি তো আপা, হ্যাঁ আরেকটা এটা বিষয় আপনার কাছে জানবো, সেটি হচ্ছে যে আপনি নার্স দীর্ঘদিন 2004 সাল থেকে 2020, দ্যাট মিনস আপনার 16 বছর এই সার্ভিস জগতে ইটালিতে, এছাড়া আপনি বাংলাদেশে এবং সৌদি আরবেও এই দায়িত্ব পালন করে আসছেন। আপনার এই যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং বর্তমান করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি বাস্তবতাটা দেখেছেন নিশ্চয়ই, সেই পরিপ্রেক্ষিতে বা আমাদের যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে এবং প্রবাসে যারা বাংলাদেশে আছে, তারা কিন্তু একটি প্রবণতা এরকম, অসুস্থ হয়, কাশি ঠান্ডা লাগে কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না, তারা নিজে থেকে নিজে সেরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে এরকম দেখা গেছে যে তারা এমন একটা পর্যায়ে চলে যায় তখন ডাক্তারের কাছে যখন যায় তখন করার কিছু থাকে না। যেমন গত পরশুদিন মিলানোর একটি হসপিটালে, মানজাগিলি হসপিটালে একজন মারা গেছে, ওর বয়স 35-40 হবে। তিনি দীর্ঘদিন বাসায় ছিলেন, অসুস্থ ছিল, কিন্তু হসপিটালে যায়নি। যখন যাওয়া হয়েছে তখন কিন্তু আর করার কিছু ছিল না, তার লাঞ্চটাকে ধরে গেছে, মারা গেছে। তো এই জায়গা থেকে আসলে আমরা যারা প্রবাসী আছি এবং বাংলাদেশে আছি এবং যাদের জ্বর ঠান্ডা কাশ এরকম সিমটমের অনুভব করি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে এইটা কি অবহেলা করা উচিত না ডাক্তারের কাছে যাওয়া উচিত? আপনার অবশ্যই। পরামর্শ। আমি এটা আমি এটা দেখছিলাম আপনার ফেসবুকে থেকে, আমি দেখছিলাম এই যে বাংলাদেশি শেষ যে বাংলাদেশটা মারা গেল, ওর জি সময় আমি ওই জন্য বলতেছিলাম অ্যাকচুয়ালি আমাদেরকে বাংলাদেশিদেরকে উচিত না এতদিন ঘরে বসে থাকা। এর প্রাথমিক সিমটম দেখা দিলেই মিনিমাম তার মেডিকেল বাজে আছে যে তার সাথে পরামর্শ করায়, এবং তারা কিন্তু এটা বলে যে শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত তাদের কিন্তু হাসপাতালে নেয় না, কিন্তু এটা ভুল কথা। জি তাদেরকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে, নিজে থেকে এই যে আদা, হ্যাঁ এটা কিছুটা সাপোর্ট করে, এটা কিন্তু আছে, একেবারে পাশাপাশি হ্যাঁ মেডিকেল চিকিৎসাও নিতে হবে, মেডিকেল সাপোর্ট সাপোর্টের নিতে হবে। অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এবং এটা বাস্তব সত্য কথা এবং মানতেই হবে,
আমরা যদিও ইউরোপে থাকি কিন্তু আমাদের ইমিউনিটি শক্তি কিন্তু এদের মতো না। এদের না, দেশের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি অনেকটা শক্তি কম। আছে। জি হ্যাঁ, অনেক কম। তার কারণ আমরা যে খাবারগুলো খাই, আমরা খাবারের জন্য খাই, কিন্তু আমরা কিন্তু ওই যে নিউট্রিশন বডিকে ভেরিয়েশন এটা সাপোর্ট কিন্তু আমরা করার মতো খাবার খাই না আমরা। খাবার খাই না। আর আমরা এই ধরনের আমরা জানিও না কিন্তু কোন জিনিসটাতে কতটুকু নিউট্রিশন আছে, কতটুকু প্রয়োজন আমার। জি আমরা শুধু ভাতই খেয়ে যাই, কিন্তু এর সাথে যে আরেক অন্য আনুষঙ্গিক জিনিসগুলো খেতে হয় প্রয়োজন অনুযায়ী, এটা কিন্তু আমরা খাই না। অতএব আমাদের ইমিউনিটি শক্তি কিন্তু অনেক কম অন্যদের দুর্বল, থেকে, অনেকটা দুর্বল। অনেক দুর্বল। তো এই জন্য যে আমরা আমরা হলো আমরা বাসায় থাকলাম এগুলো খেলেই যে আমাদের কিওর হবে এটা কিন্তু না। আর এই ভরসায় বসে থাকাও ঠিক না। হ্যাঁ, বসে থাকুক, ইনফ্লুয়েন্সার জন্য 2 দিন 3 দিন হতে পারে, তারপরে অবশ্যই তাকে যে কোনো সাপোর্ট ডাক্তারের যেতে হবে। শরণাপন্ন হতে হবে। অবশ্যই অবশ্যই তাকে আন্ডার অবজারভেশন যেখানে আছে সেখানে অবশ্যই যেতে হবে, যেখানে একজন মেডিকেল সাপোর্ট থাকে সেখানে অবশ্যই তার শরণাপন্ন হতে হবে। ঘরে 3 দিনের বেশি বেশি বসে থাকা আমার জন্য, আমি মনে করি না, আমি একজন নার্স হিসাবে আমার মনে হয় না যে এটা উচিত আমাদের বসে থাকা উচিত। আপনাকে একজন প্রশ্ন করছে যে মোহাম্মদ ইউনুস ভাই, মোহাম্মদ হ্যাঁ, ইউনুস আলী, আসসালামু আপনি আলাইকুম কেমন ইউনুস আছেন ভাই, আমি আপনার? ওনাকে চিনি। জি, আমি আপনাকে সালাম আলহামদুলিল্লাহ। জানিয়েছে এবং জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ ইউনুস ভাই, আমি ভালো আছি। আপনার বাচ্চারা কেমন আছে, ভাবি কেমন আছে? আমি ওনাকে আমি চিনি অনেক আগে থেকেই। জি জি জি, না আমাদের সাথে আছে অনেকেই আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, কেমন আছেন জানার চেষ্টা করেছে। তো আপা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন, দেখেছেন ফেসবুকে, মিলানোতে যখন প্রথম যিনি বাংলাদেশি মারা যান গোলাম মোল্লা ভাই, মার্চ মাসের 20 তারিখে, তার বিষয়টা এরকমও ছিল যে তিনি একটানা প্রায় 20 দিন বাসায় ছিলেন। আহ, তার ঠান্ডা ছিল, কাশি ছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, তিনি ডাক্তার কাছে যাননি। কিন্তু যখন গেছেন তখন তার ভিতরে অর্থাৎ ফুসফুসটা অনেকটা অকেজো হয়ে গেছে। লাস্টে কিন্তু মারা যান প্রথম বাংলাদেশি যিনি হুম, 20 মার্চ মিলানোতে মারা যান। তা এই যে যে জায়গাটি, সেই জায়গাটি থেকে আমাদের অবশ্যই উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া, এর কোনো অবশ্যই বিকল্প নেই। জি, আরেকটা অবশ্যই, এর বিষয় কোনো আপনি বিকল্প নাই। আপনার সংক্ষিপ্ত ভাবে যদি আপনার মতো করে যদি একটু বর্ণনা দিতে, যে আপনি এই করোনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কি কি দেখেছেন, কি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এরকম এমন কিছু অভিজ্ঞতা আছে কিনা যেগুলি আসলে সারা জীবন মনে রাখার মতো এই করোনা রোগীদের ক্ষেত্রে? আমাকে প্রথম যেদিন নিয়ে গেল যা হলো, সেখানে সেদিন তো আমাকে রিকভারি করলো, কিন্তু আমাকে কোনো একা থাকার জন্য একটা রুমে দেওয়া হয় নাই। তখন একটা জি ছিল, একটা গ্যারেজ বলেন আমাদের বাংলাদেশে, যেমন অনেক বড় একটা মাঠের ভিতরে, মানে ওরা টেম্পোরারি ভাবে তৈরি করছিল ওটা। জি তো আমার পাশে যখন রোগীরা আসতে থাকলো, নিয়ে যেতে থাকলো, হ্যাঁ, মারা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এটা কোথা তাহলে এই সিচুয়েশন কখনো দেখি নাই। আমি যদিও নার্স, আমি বহু বছর কাজ করছি, আমার হাতের পরে বহু রুগী মরছে, কিন্তু এরকম আমি দেখি নাই যে আমার পাশে রুগী মরছে, আসে জি, রুগী মারে নিয়ে চলে যায়, হ্যাঁ, বারেলা খালি হয় নিয়ে চলে যাচ্ছে। এটা একটা কষ্টকর ব্যাপার। আমার পাশে মানসিক আরেকটা, ভাবে খুব দুর্বল হওয়ার একটি জায়গা। হ্যাঁ, তো আমি আরেকটা ওই সময় আমি বলছিলাম, আমি বাসায় এসে বলছিলাম আমার খুবই কষ্ট লাগছে। আমার পাশে একটা রুগী ছিল, তাকে ভেইন পাচ্ছিল না, তাকে ওই সময় স্যালাইন দিতে হবে কিন্তু তার ভেইন পাচ্ছিল না। আমি নিজে অসুস্থ, আমার কেমন জানি খারাপ লাগছে না, তো আমি বলছি কি তোমরা আমাকে একটা ড্রেস দাও, আমি একটু চেষ্টা করি ওকে। হ্যাঁ, তো ডাক্তার ওই সময় আমাকে বলছে যে না, তুমি শান্ত থাকো, আমরা যেভাবে হোক তাকে করবো, চেষ্টা করি। তুমি ধন্যবাদ তোমার এই ইসের জন্য, তুমি জি শান্ত থাকো। কিন্তু লোকটা খুব কষ্ট পাচ্ছিল, শেষে রুগীটা মারাও গেল। আমি শুনলাম যে পরে শেষে রুগীটা মারা গেছিল, তার ভেইন পাচ্ছিল না। তার কারণ ওই সময় তার ব্লাড সার্কুলেশনটাও কম ছিল, আর অক্সিজেন দুর্বল যদি ছিল। ব্লাডে না থাকে ভেইন গুলো পাওয়া যায় না অ্যাকচুয়ালি ওই সময়। আর এই ধরনের রুগীগুলা বিশেষ করে বয়স্ক রুগীদের ভেইন গুলো থাকে ফ্লেক্সিবিলিটি, ওদের এগুলো পাওয়া যায় না। এই মানে জন্য খুঁজে পাওয়া খুব কঠিন। কষ্টকর ব্যাপার হয়ে যায়। আর তারপরে হলো আমার ওখান থেকে যখন নিয়ে গেল, তখন ছিলাম আমি একা এক রুমে, তো অন্যদের সাথে তো আর আমার আর শেয়ার করার আর কোনো ছিল না, স্কোপ ছিল না। হ্যাঁ, জি যে আমার পাশের রুগীটার কেমন সিচুয়েশন, ওই জায়গাটায় আমি দেখছিলাম যে একই সাথে প্রায় 50-60টা রুগী। তা আমি সন্ধ্যাবেলা 1 ঘন্টা আগে দেখছি, তার কিছুক্ষণ পরে আমি তাকে আর দেখি নাই। হ্যাঁ, তারপর সে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, অথবা তাকে অন্য কোথাও একটা হাই লেভেলের চিকিৎসার জন্য তাকে নেওয়া ইনকিউবেটর হয়েছে। টিউব দেওয়ার জন্য নিয়ে চলে গেছে। এটা অ্যাকচুয়ালি খুব কষ্টকর ব্যাপার, পাশের রুগীটা মরে যাওয়া ওইভাবে একই রোগ নিয়ে, আর তার মানে সিস্টেমটা নিজের মনের জায়গা খুব দুর্বল একটি জায়গা। খুব দুর্বল একটা চলে আসে, এটা আলটিমেটলি চলে আসে, যতই আমরা জি শক্ত জি, হই না কেন, মানসিক ভাবে যতই এটা হই না কেন, কিন্তু এটা নর্মালি কন্ট্রোল করা কঠিন হয় সময় সময়। অনেক কঠিন হয়ে যায়। অনেক কঠিন হয়ে যায়, ওই সময় মনে হয় যে আমার মনে হয় আমি আর পারবো না, আমি এত জি শক্তি কোথা থেকে জোগাতে পারি। জি, আপা যখন আরেকটি বিষয় আমরা জেনেছি যে এই ইটালিতে বেশিরভাগ যারা কাজা দি রিপোজো অর্থাৎ বৃদ্ধাশ্রমে যে সমস্ত হুম হুম হুম
যারা ছিলেন বয়স্করা তারা বেশি মারা গেছে এবং তাদের আক্রান্তের সংখ্যা বেশি। এরকম কি আপনি মুখোমুখি হয়েছেন এই সমস্ত রোগীর সাথে যারা বৃদ্ধ ছিল এবং যারা বেশি আক্রান্ত হয়েছে, এরকম কি সুযোগ হয়েছিল আপনার তাদের সেবা করার? ওই সময় তো হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমে কাজ করি। আমি যেখানে আছি আমার 160টা রুগী আছে সেখানে। তো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার 160টা রুগী আছে। তো ওই মুহূর্তে তো ওরা ওই সময় প্রথম সিচুয়েশন হলো কি, ওরা যে বলে যারা 60 আপ আছে তাদেরকে তারা এই ধরনের চিকিৎসার জন্য করে নেই, বলছে তারা তো সাপোর্ট দেয়নি? আছে, সাপোর্ট জি দেয়নি কিন্তু তারা প্রথমত। জি এটা তো আসলে পরে যে সবাইকে করতে হবে। হ্যাঁ, জি পরে এটা কিন্তু হলো যে না, সবাইকে বাঁচাতে হবে। হ্যাঁ সবাইকে কিন্তু এটা কিন্তু ফার্স্টলি ওদের টার্গেট ছিল যারা 60 60 আপ হবে ওভারে। তাদেরকে এই সুযোগটা দিবে না। হ্যাঁ, এটা 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 কিন্তু ফার্স্টলি এদের ছিল, কিন্তু পরে এটা কিন্তু এরা উইথড্র করে সবার জন্য চেষ্টা করে। তো ওই সময়টা ওরা কি আসলে কাজের রিপোজিটে রোগীগুলো যায়, তারা তো এমনি বৃদ্ধ, তারপর তাদের আনুষঙ্গিক অনেক রোগ থাকে, কিন্তু অনেক জি রোগ জি থাকে বিভিন্ন যেগুলো রোগে আক্রান্ত থাকে তাদের। রিসাসিয়েট করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় তাদের। হ্যাঁ, ওই লেভেল থেকে ফেরত আসা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। আর অক্সিজেন লেভেলটা কিন্তু তাদের হাইলি রাখে, যেটা তাদের জন্য সাপোর্ট করে না। অক্সিজেন দিলেই কিন্তু আমরা যে সুস্থ হয়ে যাই, অক্সিজেন কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজও আছে অনেক। যেটা আপনার যদি অক্সিজেনের পানিটা এয়ারটা বেশি চলে যায় লাঞ্চে, সেখানেও কিন্তু আরো সমস্যা। তো ওই ওই ধরনের সাপোর্ট কিন্তু কাজাদের রিপোজিটরি গুলো থাকে না। অক্সিজেন থাকে, ডাক্তার থাকে, কিন্তু ওই ধরনের অন্য যে সাপোর্ট গুলো সাপোর্ট সেটা থাকে থাকে না, না। সাপোর্ট সাপোর্ট থাকে থাকে না। না। তারপরে রুগীর ভিজিটর যারা থাকে, রুগীর যে থাকে, প্যারেন্টস যারা থাকে, তারা অনেক সময় বলে দেয় যে এই যে শুধু টানা হেঁচড়া করে তুমি কেন ওদেরকে হাসপাতালে পাঠাবা। সময় নষ্ট হ্যাঁ, করা সময় হয়। নষ্ট করা। হ্যাঁ, তোমরা এখানে এটা ওরা কনসেন্স দিয়ে যায় অনেক সময় যে তোমরাই ওর ট্রিটমেন্ট করো এখানে। তো হ্যাঁ, আমি 2-3টা রুগী আমার হাতে মারা গেছিল এখানে, আমার এখানে করোনার পজিটিভ নিয়ে জি 2-3টা রুগী মারা গেছিল আমার হাতেই। তারপরে আমি তো আর, আমার আর সুযোগ হয় নাই, আমি তো হাসপাতালে রিকভার হয়ে গেলাম। তো যতদূর জানি 40-42টা রুগী মারা গেছে আমার হাসপাতালে, আমার কাজে রিপোর্টে জি 42টা আপা, পেশেন্ট। আপনি আপনি বাসার যে আনন্দ সেটা আমি শুনলাম, আমরা দর্শক শুনলো যে যে মুহূর্তটি আপনি উপভোগ করেছেন আসলে এটি সারা জীবন মনে রাখার মতো। আহ আপনি যেদিন বাসায় আসলেন আপনার বাবার সাথে কথা বলেন, আপনার বাবার অনুভূতিটা কেমন ছিল? আপনার টেলিফোনে কথা বলেছেন নিশ্চয়ই, সেই হ্যাঁ, মুহূর্তটা যদি একটু- এটা আমার আব্বা খুব কান্না করছিল, কিছু জি বলতে পারে আপনার কিছু মা বলতে আছে পারে নাই। জীবিত? হ্যাঁ, আমার মা আছে। আমার ওদিনই তারা ভিডিও পাঠালো যে এটা বলা ঠিক না অ্যাকচুয়ালি, এসে যে আমি করছিলাম যে আমি সুস্থ হয়ে গেলে আমি প্রথম যে কাজ করব আমার বাচ্চাদের জানের সাদকা দিব। হুম। জি আমি আমি হাসপাতাল ওইখান থেকে মিলানো থেকে আলবের্গো থেকে বের হয়ে আমি প্রথমে গেছিলাম জনতা ব্যাংকে কায়েস্তোতে। আমি টাকা পাঠাই দিয়ে কিন্তু আমি বাসায় আসছি। আর আমার মা মানত করছিল যে আমার সন্তান বাসায় ফিরলে সে একটা কুরবানি, জানের কুরবানি দিবে। তো ওই সময় ওই দিনই আমি বাসা থেকে হাসপাতাল থেকে বের হই, আলবের্গো থেকে ওরা ওটা করছে, গরিবের মাঝে মাঝে বিলান জি জি করছে। যাই হোক, এটাই। তারপর এটা তো বলার অপেক্ষাই রাখে না। না হুম। না আমার আরেক বোন আছে সৌদি আরবে, সেও নার্স, সে সৌদি আরবে আছে। তো আমার বাবা ওই অবস্থায়, সে অসুস্থ, তারপরে তার 2টা সন্তান বাইরে, যেটা আমরা ডাইরেক্টলি হ্যান্ডেল করি রুগীদের, যে রুগীদের থেকে মানে সংস্পর্শে অনেক সম্ভাবনাই বেশি আমাদের 90%। আমার জি, আরেক এবং বোনও ইটালিতে সিস্টার। শুনেছে যে অনেক ডাক্তার হ্যাঁ, মারা গেছে, অনেক নার্স ডাক্তার মারা নার্স গেছে মারা গেছে। গেছে, হ্যাঁ, আর মেডিকেল আমাদের কর্মীরাও অসুস্থ। প্রতিদিন প্রতিদিন কথা হতো, তো প্রথম কাজ হতো সকালবেলা উঠে তাদের সাথে কমিউনিকেশন করা। তো যখন জি দেখলো যে আমি কথা বলছি না, আমার হাজবেন্ড প্রথমে জানিয়েছিল। তো আমার হাজবেন্ড আমার আমাকে বলে তুমি একটু দূরে যাও যাতে আমার আব্বা না শোনে, তার কারণ শুনলে হঠাৎ হয়তো সে সহ্য করতে পারবে না, মানসিক চাপ সৃষ্টি হবে। মানসিক চাপে কিন্তু সে যেহেতু অসুস্থ আরো অসুস্থ হয়ে পড়বে। তখন যখন দেখলো যে আমি কথা বলি না, তখন একটা সে সাসপেক্ট করে ফেলছিল যে হয়তো বা কিছু একটা হয়েছে। কিছু একটা তখন হচ্ছে। বাধ্য হয়ে, হ্যাঁ, তখন বাধ্য হয়ে আমার সাথে কথা বলতে হলো। তখন আমি বুঝলাম চিন্তা করো না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া এই মুহূর্তে আমার কাজে লাগবে। তার কোন যে সিচুয়েশন, এটার কোনো মেডিসিন এখনো তৈরি হয়নি। না না, একমাত্র মানুষের হলো দোয়া, আল্লাহ নিজের ভরসা। সচেতনতা। হ্যাঁ, আর সচেতনতা, আর হলো আল্লাহ ভরসা। এটাই ছাড়া জি, আর আমাদের আর কোনো উপায় নেই। কোনো পথ আর খোলা নেই। মানুষের দোয়া, এটাই এটাই আসলে অ্যাকচুয়ালি এটা নেই। আমাদের সেলফ কনফিডেন্স থাকতে হবে, আমাদের সচেতনতা থাকতে হবে, এই ছাড়া আর কোনো উপায় দেখি নাই। জি আপা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। আপনি আপনার অভিজ্ঞতার আলোকের কথা আমরা শুনলাম। আপনি আমাদের এই দর্শক যারা এই লাইভ দেখছেন এবং পরবর্তী যারা লাইভ দেখবেন, এই ভিডিওটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যেটা বলবো, যেটা আমি আগেও বলছি, যে আপনারা স্বাস্থ্যবিধি যেটা
সেটা বারবার এখানে শো করা হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশের থেকে আমরা একটা উন্নত দেশে আছি, এটা তো আমরা জানি। আমাদের তো এটাকে আমরা অবহেলা করবো না, এটাকে অবশ্যই আমাকে মানতে হবে। আমাদেরকে আমরা যেহেতু জানি হাত লাগার ধৌত করতে হবে, তারপরে দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, তারপর যে হ্যাজার্ড যেটা দ্যাট মিনস আমরা একসাথে একটা গ্রুপিং যেন না করি। হ্যাঁ, একসাথে 4-5 জন দলবদ্ধ হয়ে যাতে হাঁটাচলা না করি। হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে। তারপরে যেটা বলে খাবার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, পুষ্টিকর খাবার, সেটাও মেনটেন করতে। এবং আমরা এই যেটা বললাম যে অসুস্থ হলে আমরা ঘরে বসে না থাকি, 2 দিন বড় জোর 3 দিন দেখি, তারপর ওটাকে অ্যাভয়েড না করে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। তারপর এদের দেশের সিস্টেম, ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক উন্নত, অনেক উন্নত। আমরা এটাকে অবহেলা না করি, এটাকে আমরা উজুফুরির করি, এটাকে আমরা ইউজ করি, ব্যবহার করি। তো সুযোগ আছে, আমরা কেন এটাকে অবহেলা করে আমাদের নিজের জীবনটাকে নষ্ট করব? জি। এটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এই ধরনের যেটা আমার আছে সেটাকে কেন আমি অবহেলা করব? আমাদের ডাক্তার শরণাপন্ন হই, তাদের সাহায্য নেই। আমাদের ফ্যামিলি আছে, তাদের দিকে চিন্তা করতে হবে। এই হিসাব করে আমার মনে হয় না যে আমাদের ঘরে বসে থাকা উচিত অসুস্থ হলে। আর আমাদের সবাইকে ডাক্তারের বলতে শরণাপন্ন হয়েছে। জি। আহ, জি ডাক্তার। ধন্যবাদ আপা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মিলন বাংলা প্রেস ক্লাব পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুস্থ হয়ে আমাদের লাইভে কথা বলছেন, সারা বিশ্ব আপনাকে দেখছে এবং আপনার কথাগুলো শুনছে। তা আপনার কথার মাধ্যমে তারাও অনুপ্রাণিত হবে, তারাও মানসিক ভাবে শক্তিশালী হবে এবং আপনার কথাগুলো কাজে লাগবে। বিশেষ করে এই মুহূর্তে আমরা যারা বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত আছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে যেন ভালো রাখেন এবং আপনার পরিবারকে ভালো রাখেন, সেই দোয়াই করি। আবার সুযোগ হলে আপনাকে আবার আমরা লাইভের মাধ্যমে আরো বাকি কথাগুলো শোনার চেষ্টা করব। দর্শক শুনছিলেন আমাদের আজকের অতিথি, যিনি করোনা যুদ্ধে জয়ী হয়ে আপনাদের সামনে এসে কথা বলছেন, গুলশানারা আক্তার। ইটালিতে দীর্ঘ প্রায় 16 বছর তিনি এই জগতে আছেন, মানুষের সেবা করে করে চলেছেন এবং মানুষের সেবা দিতে দিতে তিনিও নিজেও একজন অসুস্থ হয়েছেন। সেই অসুস্থতা থেকে তিনি ফিরে এসে সুস্থ হয়েছেন, পরিবারের কাছে ফিরে এসেছেন। এটি আমাদের বড় পাওয়া। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি একটি বিষয়, সেটি হচ্ছে যে করোনার এই মহামারীর সময় আমরা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের মানসিকভাবে আমাদেরকে ভেঙে পড়ে চলবে না, মানসিক শক্তি অর্জন করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, আর অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের যারা আমাদের পরিবারের আশেপাশে আছে অবশ্যই আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে দেখা করব। অবশ্যই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এগুলো করব এবং এই করোনার মুহূর্তে আমরা কাউকে যেন অবহেলা না করি। আমার পাশে এক ভাই আছে বা এক আত্মীয় আছে বা বন্ধু আছে, সে করোনায় আক্রান্ত হয়েছে। সে করোনা আক্রান্ত মানে সে যে একবারে নষ্ট হয়ে গেছে এমন না। আমরা যতটুকু সম্ভব নিজেকে প্রোটেক্ট দিয়ে তার সেবা করার চেষ্টা করব, তাকে সহযোগিতা করব। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে করোনা রোগী অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু তাকে দেখে পালিয়ে যাচ্ছে। কিন্তু কেন? এটা করা ঠিক হবে না। আমাদের আগে মানবিক জায়গা থেকে আমাদেরকে আরো মানবিক হতে হবে। করোনা রোগী হলে যে মারা যাবে এমন নয়। করোনা রোগী থেকে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন। পৃথিবীতে প্রায় 1,12,541 জন মানুষ সুস্থ হয়ে উঠছে করোনা রোগী থেকে। এবং ইটালিতে এটি হয়েছে 1,12,541 জন ইটালিতে করোনা রোগীতে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তাহলে আমাদের অবশ্যই উচিত পাশের মানুষকে সহযোগিতা করা, তাকে মানসিকভাবে তাকে সাপোর্ট করা। তাকে যদি মানসিকভাবে সাপোর্ট করি তাহলে অন্তত সে মানসিকভাবে বিপর্যস্ত হবে না। আসুন আমরা প্রত্যেকের পাশে এসে দাঁড়াই। আগামীকাল আপনাদের সামনে এই সময় আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।